এনিওয়ে, ওটা ওটা ওইখানে ঘেটে লাভ নেই, ওটা ওটা তো সিম্পল কনফিগারেশন করা, ওই কনফিগারেশন করে কোনো ভ্যালু নেই ওইসব। এনিওয়ে, আগে আপনি বলুন লাস্ট আমাদের কতটা হলো। ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট, ফিল্ড স্ট্যাটাসের ফাংশন কি? ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট করতে কেন হবে, না করলে কি হবে, করলে কি সুবিধা হবে? আমি যে ডকুমেন্টটা দিয়েছি ওর মধ্যে ডেফিনেশনে সব দেওয়া আছে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট। কনসেপ্ট এখনই ক্লিয়ার করুন, আজকে দেখে ফেলে না, এখনই ক্লিয়ার করুন। ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট, কারণ এই সমস্ত চেপে রাখলে সব চাপে পড়ে যাবে কিন্তু। কারণ আমি কিন্তু আলটিমেটলি আমার নিজস্ব গোল পেয়ে গেছি, পরিষ্কার কথা। আমার ডেস্টিনি তৈরি হয়ে গেছে। এবার আমার কপালে কত স্টুডেন্ট আসবে না, দ্যাট ইজ আই ডোন্ট বদার। বাট আমি আমার রাস্তা পেয়ে গেছি যে আমি আমি যেটা করাচ্ছি, আমি এত বছর বাদে এসেও আমি যে একটা যা সেট আপ তৈরি করে ফেলেছি, যা জায়গায় নিয়ে এসেছি, আমি জানি যে আমার কাছে যে আসবে তাকে আমি সার্ভাইভ করাতে পারবো। ঠিক আছে? তো সেইটা যখন পেয়েছি আমি ফালতু, আমি ওই সমস্ত পেন্ডিং কাজ অন্য জায়গায় হবে টোটালি। তো এবার ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট ব্যাপারটা কি, তিনটে কথা এখানে রয়েছে। একটা ফিল্ড, একটা স্ট্যাটাস, একটা ভেরিয়েন্ট। তিনটে কথা এখানে রয়েছে কিন্তু ভালো করে বুঝুন। এই এই ওয়ার্ডটা এইরমভাবে আমি আজ পর্যন্ত এখন কাউকে বোঝানি, তিনটে কথা এই ল্যাঙ্গুয়েজটা এখানে এখনই আমার মাথায় ঢুকলো জাস্ট। তিনটে কথা এখানে রয়েছে, তার মানে আমাকে কি করতে হবে, ফিল্ডের একটা স্ট্যাটাস তৈরি করতে হবে, যে স্ট্যাটাসগুলো একটা ভেরিয়েন্টের মধ্যে থাকবে, তাই তো? তাহলে ফিল্ডের স্ট্যাটাস কি কি হতে পারে? একটা ফিল্ডের করকম স্ট্যাটাস হতে পারে, চার রকম হতে পারে। আইদার ওটা রিকোয়ার্ড ফিল্ড, আইদার ওটা অপশনাল ফিল্ড, আইদার ওটা আপনার ডিসপ্লে ফিল্ড, আইদার ওটা সাপ্রেস ফিল্ড। তাহলে রিকোয়ার্ড ফিল্ডের ফাংশন কি? ওইরকম করে কোনো অ্যান্সার দিলে জীবনে কোনো দিন কেউ ইন্টারভিউতে অ্যাকসেপ্টই করবে না। রিকোয়ার্ড ফিল্ডের একদম তৈরি হয়ে যান এখন থেকে, ওই এখন একটা ক্লাস হবে, আবার ইন্টারভিউর জন্য প্রিপারেশনের জন্য আবার এক কথা বলবো। রিকোয়ার্ড ফিল্ড মানে কি, যে ফিল্ড কম্পালসারি ম্যান্ডেটারি, আমাকে দিতে বাধ্য, আমি না দিলে আমাকে এগোতে দেবে না। আপনি যখন দেখবেন সে সমস্ত মেল আইডি যখন ফর্ম ফিল আপ করেন, তখনও দেখবেন কিছু কিছু জায়গা আছে কম্পালসারি জায়গা, না দিলে আপনাকে দিতে পারে না, লাল করে দেয়, রেড মার্ক দিয়ে দেয়। দ্যাট ইজ কল কম্পালসারি, ম্যান্ডেটারি। ডেফিনেশন কিছু না, যে ফিল্ডটা আমাকে ম্যান্ডেটারি না দিলে আমি হবে না, দ্যাট ইজ কল রিকোয়ার্ড ফিল্ড। রিকোয়ার্ডের ঠিক অলমোস্ট অপোজিট হচ্ছে অপশনাল, মানে দিতেও পারি নাও দিতে পারি। নেক্সট ডিসপ্লে ফিল্ড। ডিসপ্লে ফিল্ড ব্যাপারটা কি? ডিসপ্লে ফিল্ড কোথায় কাজ করে? আপনি একটা ডিসপ্লে ফিল্ডে ডেফিনেশন বলতে পারবেন, বা একটা এক্সাম্পল বলতে পারবেন ডিসপ্লে ফিল্ড কি কিরমভাবে হয়? এই যে ধরুন এই বাসে, এখন তো আপনার E1 বাসে এখন তো ইলেকট্রনিক টিকিট দিচ্ছে। তারপর দেখবেন শপিং মলে আপনি গেলে আপনাকে মানি রিসিপ্ট দিচ্ছে, সেটাও আলটিমেট প্রিন্ট আউট। তারপর হচ্ছে যে ট্রেনের টিকিট কাটলে সেখানে দেখবেন টাইমটা, ডেটটা উঠে যাচ্ছে। তাহলে এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন একটা ডেট আর টাইম, যে টাইমে আর যে ডেটে টিকিট কাটছেন সেটা উঠে যাচ্ছে, কোনো কিছু পারচেস করলে সেটা পাচ্ছেন। তার মানে এইটা কোত্থেকে পাচ্ছে? এটা কি ইউজার ম্যানুয়ালি দিচ্ছে? না, এইটা কি সিস্টেম ওরিয়েন্টেড। আমাদের এই যে দেখুন এই ডান দিকে মেশিনের কোণে যে ডেটটা রয়েছে, এই ডেটটা সিস্টেম ডেট অ্যান্ড সিস্টেম টাইম।
মেশিন ওটাকে পিক করছে, সেই জন্য এটা ডিসপ্লে, মানে এখানে যেটা ডিসপ্লে হচ্ছে ওটা ওখানে উঠছে, এখানে কারোর কোনো কন্ট্রোল নেই। দেন দ্য লাস্ট ওয়ান কি না, সাপ্রেস। সাপ্রেস কথাটার যে নর্মাল মিনিং, সাব ডিসপ্লে ফিল্ডের মানে হচ্ছে আলটিমেটলি যেটা আমার স্ক্রিনের ডিসপ্লে হচ্ছে সেটাই উঠবে, যে ডেট ডিসপ্লে ফিল্ডের 90% শুধু ডেট টাইমটাই ওঠে, ঠিক আছে, সেটা উঠবে। এবার বুঝতে পারছেন আপনারা এই সমস্তগুলো ওখানে করেছেন, কত ব্যাকলগ। নেক্সট হচ্ছে সাপ্রেস। সাপ্রেসের ফাংশন কি? সাপ্রেসের অ্যাকচুয়াল মিনিং আর ফাংশন এক। সাপ্রেস মানে কি, সামথিং হাইড, তাই তো, সাপ্রেস করে রাখা, কিছু চেপে যাওয়া, ঠিক আছে। ব্যাপারটা কীরকম হলো, ধরুন আপনি যে সফটওয়্যারে অফিসে কাজ করেন, যেহেতু এটা এখন এই রেকর্ডিংটা আমি ইউটিউবে দেবো সেই জন্য নামটা করছি না, তো প্রিন্ট আউট নেওয়ার সময় একটা আপনাকে অপশান আছে সাপ্রেস ন্যারেশন। তাহলে কি হচ্ছে, যখন যদি উইদাউট ন্যারেশনে উইদাউট সাপ্রেসিংয়ে করেন তাহলে আপনার প্রিন্ট আউট 50 পাতা, সাপ্রেস করলে দেখা যায় 15 পাতা। তাহলে সাপ্রেস ন্যারেশন করলে কি হচ্ছে না, আলটিমেট ন্যারেশনগুলো অফ হয়ে যেতে। তাহলে এইবার হচ্ছে যে আমি যদি কোনো ফিল্ডকে সাপ্রেস করে দিই তাহলে সেইটা কিন্তু আপনার কাজ করার সময়তে ডিসপ্লেতে আসবে না, শো করবে না, ঠিক আছে। বেসিক্যালি ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কাজে লাগে, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কাজে লাগে কোথায় না, ফর দ্য পারপাস অফ ক্রিয়েটিং জিএল, বেসিক্যালি মাস্টার ডেটা, নট অনলি জিএল, বেসিক্যালি মাস্টার ডেটা, জিএলটাও তো মাস্টার ডেটা। এখন আপাতত জিএল যেহেতু আমাদের কাছে সামনে রয়েছে, জিএলটাই বোঝাচ্ছি, যখন অ্যাসেট মাস্টার ডেটা হবে তখন অ্যাসেট মাস্টার ডেটা হবে, ঠিক আছে। তো এই যে জিএল, যখন আপনি এটা ক্রিয়েট করতে যাবেন অনেক ফিল্ড আছে, কোন ফিল্ডকে আপনি রিকোয়ার্ড রাখবো, কোন ফিল্ডকে আপনি অপশনাল রাখবো, কোন ফিল্ডকে আপনি ডিসপ্লে করে দেবো, কোনটা সাপ্রেস করে দেবো, সেই কাজটা আমরা অপারেট করতে পারি বাই দ্য ওয়ে অফ ফিল্ড স্ট্যাটাস গ্রুপসের মাধ্যমে। তাহলে এখন আমি প্রথমে ভেরিয়েন্ট বললাম, ভেরিয়েন্ট কি করছে, ভেরিয়েন্ট ইজ এ নাথিং বাট এ মার্কেট। আপনি যে কোনো মার্কেটে যান দেখবেন অনেক সময় ডিফারেন্ট প্রোডাক্টের ডিফারেন্ট মার্কেট হয়। ফিশ মার্কেটে দেখবেন শুধু মাছই বিক্রি হচ্ছে, ফ্লাওয়ার মার্কেটে সব রকম ফ্লাওয়ার বিক্রি হচ্ছে, ঠিক আছে। তাহলে ফ্লাওয়ার মার্কেটটা হচ্ছে একটা ভেরিয়েন্ট, ফিশ মার্কেটটা হচ্ছে একটা ভেরিয়েন্ট। আর ডিফারেন্ট পার্সন যারা ফিশ বিক্রি করছেন, সেলার, ডিফারেন্ট ফ্লাওয়ার সেলার, তারা হচ্ছে এক একটা গ্রুপ, দ্যাট ইজ কল্ড ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। তাহলে এই ডিফারেন্ট গ্রুপকে নিয়ে এক জায়গায় এসে তৈরি হচ্ছে ভ্যারিয়েন্ট। এই ডিফারেন্ট গ্রুপগুলোকে আমরা একটা ভ্যারিয়েন্টের মধ্যে রেখেছি, কারণ কি, আমরা ডিফারেন্ট গ্রুপকে কোনোদিন কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করতে পারবো না, দ্যাট ইজ নট পসিবল। আমরা কি করতে পারবো, অনলি ভ্যারিয়েন্টকে পারবো, সেটা ভ্যারিয়েন্টের মধ্যে গ্রুপকে রেখে দিয়েছি, ঠিক আছে। তাহলে এই এক একটা গ্রুপ আমাদের এক একটা পারপাসে ইউজ হচ্ছে, যখন সেটা হয়তো হতে পারে কখনো জেনারেল লেজার ক্রিয়েশন, কখনো ব্যাঙ্কে অ্যাকাউন্টিং, কখনো হয়তো রিকন অ্যাকাউন্টিং, কখনো অ্যাসেট মাস্টার ডেটা, কখনো হয়তো ক্রিয়েট করে তখন ডিফারেন্ট গ্রুপ চুজ করতে হবে ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে, কারণ সেখানে ফিল্ডের স্ট্রাকচারটা রয়েছে, ঠিক আছে। আজকে আপনি একটা গোলাপ ফুল কিনবেন, তাহলে আপনি অত মার্কেটে ঘুরছেন, আপনাকে ফাইন করতে হচ্ছে কে গোলাপ ফুল বিক্রি করছে, বোঝা গেল। আপনি যে আদার্স ফুল বিক্রেতা তাকে বলে সে গোলাপ ফুল যদি তাকে না থাকে সে জীবনে দিতে পারবে না। তাহলে গোলাপ ফুল যে কাছে যার কাছে আছে সে কিন্তু আপনাকে টোটাল গোলাপ ফুলের ফিচারটা বলতে পারে যে আপনি এইটা এরম পাবেন, এই কোয়ালিটি, এই দাম, এইরকম ভাবে, তবে এতদিন থাকবে।
তাহলে গ্রুপসের মধ্যে কি থাকছে, ধরুন একটা পার্টিকুলার জিএলের জন্য একটা গ্রুপ চুজ করতে হবে, একটা জিএলে একটাই গ্রুপ হয়, সেই গ্রুপের মধ্যে একটা গোলাপ ফুল বিক্রেতা বিভিন্ন তার কোয়ালিটি বলছে গোলাপ ফুল সম্বন্ধে। এই ডিফারেন্ট কোয়ালিটিগুলো হচ্ছে গ্রুপসটা যে তৈরি হয়েছে, কি দিয়ে তৈরি হয়েছে না ডিফারেন্ট ফিল্ডের স্ট্রাকচার দিয়ে। সেই ফিল্ডগুলো কি, সেই ফিল্ডগুলোকে একসঙ্গে নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে। সেই ফিল্ডের স্ট্যাটাস কি, একটা গ্রুপের মধ্যে যদি 40টা ফিল্ড থাকে তাহলে কোনো ফিল্ড হতে পারে রিকোয়ার্ড, কোনো ফিল্ড হতে পারে সাপ্রেস, কোনো ফিল্ড হতে পারে ডিসপ্লে, কোনো ফিল্ড হতে পারে আপনার অপশনাল। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো আমার ব্যাপারটা, ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট। একটা জিনিস এসএপিতে মাথায় রাখবেন, সবসময়তে আপলাইন ডাউনলাইনকে কন্ট্রোল করে। ঠিক আছে, আপলাইন ডাউনলাইনকে কন্ট্রোল করে মাত্র হায়ার কি বলতে যেটা বোঝায় যে সব থেকে যে টপে থাকে সে কিন্তু কন্ট্রোল করে লোয়ার জায়গায়। আমাদের দেশে যেমন ধরুন রাষ্ট্রপতি, তারপরে প্রাইম মিনিস্টার আছে, প্রাইম মিনিস্টার কিন্তু দেখুন আবার অমিতাভ কি লিখছে, আমাকেও এত তাড়াতাড়ি পুরোপুরি হতে হবে। ঠিক আছে, আপনি আপনি অলওয়েজ পাশে থাকবেন, কি বলবো। তো এবার হচ্ছে যে যখন প্রাইম মিনিস্টার কি করছে, সে কিন্তু আদার সমস্ত মিনিস্ট্রিটাকে সে কন্ট্রোল করছে। কোন মিনিস্টারের কি প্রবলেম আছে, কার ডিপার্টমেন্টে কি প্রবলেম আছে, সে সমস্ত কিছু দেখছেন। ঠিক আছে, তাহলে এখানে হায়ার কি কে হলো, প্রাইম মিনিস্টার। আপনি রাষ্ট্রপতিকেও ধরতে পারেন, কিন্তু যেহেতু রাষ্ট্রপতি শুধু মিনিস্ট্রি লেভেল ঢুকতে পারে না, সেই জন্য আমি প্রাইম মিনিস্টারকেই ধরছি। ঠিক আছে, ঠিক আছে। এইবার এই যে ডিফারেন্ট যে মিনিস্ট্রি লেভেলটা রয়েছে, সব তো আর একই মিনিস্টার নয়। এখানে কেউ ফাইন্যান্স, কেউ হয়তো আদার্স মিনিস্টার, কোনো আদার্স কিছু। ঠিক আছে, সব কিছু তাদের তো ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্যাটাস, তাদের তো ডিফারেন্ট ডিফারেন্ট কালচার, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক কালচার, ডিফারেন্ট ডিফারেন্ট সব কিছু। তো সেই কালচারের রেসপেক্টিভে আলটিমেটলি আপনার কোনো মিনিস্টার হয়তো একটা পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করছে, আর একজন হয়তো আর একটা অন্যরকম ফলো করছে, হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তো এবার প্রশ্নটা হচ্ছে যাই রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করুক, সেখানে হয়তো তার 4টে রুলস বলা আছে, তার মধ্যে যে কোনো একটাকে আপনাকে চুজ করতে হবে। সেই 4টে রুলস কি, আইদার রিকোয়ার্ড, অথবা অপশনাল, অথবা ডিসপ্লে, অথবা সারপ্রাইজ। ঠিক আছে, তো এবার হচ্ছে কি দাঁড়ালো তাহলে, ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট তার আন্ডারে কে রয়েছে, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। তাহলে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কন্ট্রোল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। হ্যালো হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনার আওয়াজটা কম আসছে। ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কন্ট্রোল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। ঠিক আছে, হ্যাঁ,
ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কন্ট্রোল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ শুনেছেন? ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। কি স্ট্যাটাস? ওই চারটে স্ট্যাটাস, যে কোনো একটা হবে। একটা ফিল্ডে দুটো রকম স্ট্যাটাস হতে পারে না, অনলি ওয়ান। field status variant controls field status group। এবার ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল স্ট্যাটাস অফ দ্য ফিল্ড, কারণ এক একটা গ্রুপের মধ্যে অসংখ্য ফিল্ড রয়েছে, তাদের ফিল্ডের কোনটার কাজ স্ট্যাটাস হবে, দ্যাট ইজ কন্ট্রোলড বাই ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। নট টাইপ অফ ফিল্ড, স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। একদম প্রফেশনাল ল্যাঙ্গুয়েজে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? বোঝা গেল? আর ভুল হবে? তা এবার প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে যে আমাদের প্রচুর জিএলগুলো ক্রিয়েট করতে হয়, যার জন্য আমাদেরকে কি যদি সেপারেটলি এখন এক একটা করে ধরে ধরে গ্রুপ ওই 50টা 60খানা করে ফিল্ড বা 100টা 200টা ফিল্ড আছে করতে হতে অনেক সময় লাগতো। সেই জন্য এসএপি স্ট্যান্ডার্ড কি করেছে, এসএপি একটা টোটালি স্যাম্পেল গ্রুপ ক্রিয়েট করে দিয়েছে এবং একটা ভেরিয়েন্টের মধ্যে স্টোর করে রেখে দিয়েছে। আমরা কি করছি, সেই ভেরিয়েন্ট থেকে জাস্ট সিম্পলি কপি করে নিচ্ছি, আমরা নতুন ভেরিয়েন্ট আমাদের যেটা কাজে লাগবে তাতে আমরা করে নিচ্ছি, নাথিং এলস, দিস মাচ। শুধু এইটুকুনি। রিয়েল টাইমেও সেম জিনিস, রিয়েল টাইমে সব জিনিস যখন বিক্রি হয় এসএপি সফটওয়্যার সব কিছুর একটা করে ডুপ্লিকেট ওরা বানিয়ে দেয়, ওখান থেকে সবাই কপি করে নেয়। যা এখানে করছেন ওখানেও সেম প্রসেস, ঠিক আছে? ক্লিয়ার? এবার আসছি নেক্সট টপিকস, চার্ট অফ অ্যাকাউন্টস। আপনি বলুন, আমি শুনি। আপনি কি বুঝেছেন আমাকে বোঝান। আপনি আমাকে ফার্স্ট বলুন, হোয়াট ডু মিন বাই ক্লায়েন্ট? ক্লায়েন্ট কাকে বলেন? আমি দুটো দুটো ডেফিনেশনই বলেছিলাম, বলুন ক্লায়েন্ট কাকে বলেন? ক্লাস শোনা হয়নি আপনার, ক্লাস ভালো করে শুনতে হবে। ইউ কান্ট ইমাজিন, আমি যখন এসফরানা ক্লাস করেছি এক একটা ক্লাস 24 থেকে 25 বার হয়ে গেছে শুনেছি আমি। এক একটা ক্লাস, এক একটা কনসালটেন্টের 30টা 35টা 40টা 50টা ক্লাসও আছে, এরকম আছে। ঠিক আছে, তাগিদ না ক্রিয়েট হলে কোনোদিন আলটিমেটলি এসএপিতে জব হবে না, ঠিক আছে? তো ক্লায়েন্ট কাকে বলে বলুন? দেখুন, আমি আগের দিন আমি বলেছিলাম, আমি আবারও বলে দিচ্ছি, ক্লায়েন্ট নর্মাল সেন্সে কি না, যে এসএপি সফটওয়্যার পারচেস করছে ফ্রম এসএপি কোম্পানি, এসএপি এজি, তাকে ইউনিক আইডি দেওয়া হয় যেটাকে বলা হয় ক্লায়েন্ট আইডি, ঠিক আছে? ক্লিয়ার? এইবার হচ্ছে
এটা হচ্ছে নন প্রফেশনাল অ্যান্সার, নট প্রফেশনাল অ্যান্সার। দিস ইজ নন প্রফেশনাল অ্যান্সার। তো হোয়াট ইজ প্রফেশনাল অ্যান্সার? প্রফেশনাল অ্যান্সার হচ্ছে, বলুন। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন। আপনি উইদাউট ক্লায়েন্ট আইডি মেশিনে ঢুকতেই পারবেন না। ইন্টারভিউতে এইটাই বলতে হবে যদি জিজ্ঞেস করে। ঠিক আছে, তারপর বলুন কি জানতে চান। কোম্পানি কাকে বলে? হোয়াট ডু মিন বাই কোম্পানি? আগে ফার্স্ট কোম্পানি ডেফিনেশনটা বলুন, টাটা পরে বলবেন। ওটা ডেফিনেশন হচ্ছে না, ওটা হচ্ছে আপনার এক্সাম্পল। আগে কোম্পানি ডেফিনেশনটা বলুন ফার্স্ট। ফার্স্ট কোম্পানি অ্যাক্ট কবে ছিল? কোম্পানি অ্যাক্ট কবে তৈরি হয়েছিল? কোম্পানি অ্যাক্ট ছিল 1956, যেটা 2013 বোধ হয় সম্ভবত আপডেট হয়েছিল। ঠিক আছে, তো এই যে আলটিমেট 1956-এর যে কোম্পানিজ অ্যাক্ট, যেটা পরবর্তীকালে আপডেট হয়েছিল, এই এতে রেসপেক্টিভে যে রেজিস্ট্রেশন করেছে ফ্রম দ্য রেজিস্টার অফ কোম্পানিজ থেকে, তাদেরকে বলা হয় কোম্পানি। এবার এটা তো হচ্ছে একটা থিওরিটিক্যাল অ্যান্সার, বাট এসএপি ল্যাঙ্গুয়েজে কোম্পানি বলতে কি বোঝায়? হোয়াট ডু মিন বাই কোম্পানি? কোম্পানি ইজ এ গ্রুপ অফ অর্গানাইজেশন, ইজ অ্যান গ্রুপ অফ অর্গানাইজেশন, একটা গ্রুপ। তাহলে এই অর্গানাইজেশনের এলিমেন্ট কারা? গ্রুপ তো হলো, গ্রুপ মানে তো মাল্টিপল লোক এর মধ্যে ইনভলভ রয়েছে, মাল্টিপল অবজেক্ট এর মধ্যে ইনভলভ রয়েছে। অবজেক্ট কারা? কোম্পানির যে বিজনেস অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিস, তারা হচ্ছে কোম্পানির অবজেক্ট। দ্যাট ইজ কল্ড কোম্পানি কোড। তো নর্মাল কোয়েশ্চেন উইল কাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোম্পানি এন্ড কোম্পানি কোড? কোম্পানি আর কোম্পানি কোডের মধ্যে ডিফারেন্সটা কি? সেখানে কি কাজ হয়? সেখানে আমাদের ফাংশনটা কি আছে? কোম্পানিতে আমাদের কোনো অবজেক্টিভ হয় না, কারণ কোম্পানি বেসিক্যালি তার যে গ্রুপ অফ কোম্পানিজ আছে, যেখানে তাদের বিজনেস অ্যাক্টিভিটিস হচ্ছে, তাদের যে এক্স্যাক্ট ফিনান্সিয়াল রেজাল্টটা হচ্ছে একটা নির্দিষ্ট ইন্টারভালে, সেইগুলোকে অ্যাকুমুলেট করে সে দেখে, একটা ইন্টারনাল রিপোর্ট বার করে। ইন্টারনাল মিনস হোয়াট? যেটা বাইরের লোক যে দেখতে পাবে না, অনলি দ্য ম্যানেজমেন্ট কমিটি বা সামথিং সো অ্যান্ড সো, তাদের জন্য এটা। বাট কোম্পানি কোড থেকে যে রিপোর্টটা বেরোচ্ছে, দ্যাট ইজ কল্ড দ্য এক্সটার্নাল রিপোর্ট। হোয়াট ডু মিন বাই এক্সটার্নাল রিপোর্ট? এক্সটার্নাল রিপোর্ট যে কোনো পার্টিকুলার পারসন তারা কিন্তু ওটা দেখতে পারে, এটা পাবলিকলি শো করা হয়। সব দেওয়া আছে নোটের মধ্যে, সব নোটের মধ্যে দেওয়া আছে, একদম এই ডেফিনেশন ডিফারেন্স সব দেওয়া আছে ওর মধ্যে। বিজনেস এরিয়া কাকে বলে বলুন? হোয়াট ডু মিন বাই বিজনেস এরিয়া? বিজনেস এরিয়া হচ্ছে একটা ব্রাঞ্চেস, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ। আমরা এইটাই হচ্ছে আপনাদের সব থেকে বড় প্রবলেম। ঠিক এই অ্যাক্টিভিটিসটা ওখানে করেছিলেন, যার জন্য একটার পর একটা ক্লাস হয়ে গেছে, চাপা পড়েছে, তারাও ঠিক সেই সুযোগটা নিয়ে গেছে, নিয়ে আলটিমেটলি গুড বাই করে দিয়েছে। ঠিক আছে, তো নিজেকে পড়াশোনা না করলে কোনো লাভ নেই আলটিমেটলি। তো বিজনেস এরিয়া হচ্ছে একটা
স্মলেস্ট অর্গানাইজেশন ইউনিট যেটা রিলেটেড উইথ ক্লায়েন্ট, বিজনেস এরিয়া কোনোদিন কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক হয় না, ক্লায়েন্টের বিজনেস এরিয়া, সেটা কীরকম আমি একটা মোবাইলের কোম্পানির এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম। আর বিজনেস এরিয়ার মেন অবজেক্টিভ হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আমি যদি দেখতে চাই আমার বিজনেসটা কোথায় কতটা হচ্ছে, কি অ্যাক্টিভিটিসটা কোত্থেকে বেরোচ্ছে, সেটা দেখতে গেলে আপনাকে বিজনেস এরিয়া ক্রিয়েট করতে হবে। বিজনেস এরিয়া তার যে রেগুলারের যে ফাংশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, সেখানে যা কাজকর্ম হচ্ছে বা সেখানে আলটিমেটলি কি ট্রানজ্যাকশান হচ্ছে, এটা একটা নির্দিষ্ট ইন্টারভালে সে ক্লায়েন্টকে জানায়, কারণ সে ক্লায়েন্টের বিজনেস এরিয়া, নট কোম্পানি কোড। কোম্পানি কোডের যদি বিজনেস এরিয়া হতো তাহলে কিন্তু আলটিমেটলি আপনার অন্য কোম্পানি কোড ওকে অ্যাক্সেস করতে পারতো না। ক্লায়েন্টের বিজনেস আন্ডারে আছে বলে যে কোনো জায়গা থেকে ওকে অ্যাক্সেস করা যাচ্ছে, মিন্স যে কোনো কোম্পানি কোড থেকে অ্যাক্সেস করতে পারছি। এই আস্তে দরজা বন্ধ কর। বোঝা গেল? নট লোকেশন, আবারও ভুল হলো। জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আমি আমার বিজনেসকে যদি দেখতে চাই কোথায় কি হচ্ছে সেইটা, কারোর বিজনেস হতে পারে কলকাতা স্পেসিফিক, তাহলে কলকাতা স্পেসিফিক হলে তার বিজনেস এরিয়া কীরকম হতে হবে, পার্ক স্ট্রিট, ধর্মতলা, যাদবপুর, এরকম হবে করি। তার যদি দেখা যায় ডিস্ট্রিক্ট স্পেসিফিক হয় তাহলে আজ ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, যদি স্টেট স্পেসিফিক হয় তাহলে স্টেটে যাবে, মেট্রো সিটি হলে মেট্রো সিটি ওয়াইজ যাবে। দিস ইজ নট সিম্পল অ্যাজ দ্যাট। হলো? ফিসকাল ইয়ার তো বুঝতে পেরেছেন। ফিল্ড স্ট্যাটাস বুঝিয়ে দিয়েছি। তাহলে এবার বাকি রইল কি, নেক্সট নতুন টপিক শুরু করছি, চার্ট অফ অ্যাকাউন্টস। আপনি তো চার্ট অফ অ্যাকাউন্টসের নাম তো শুনেছেন, ওখানে করেছেন ক্লাস কিছু। হোয়াট ডু মিন বাই, যদি বলে যে কেউ জিজ্ঞেস করে হট করে হোয়াট ডু মিন বাই চার্ট অফ অ্যাকাউন্টস, চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে, কী কাজ করে, কেন চার্ট অফ অ্যাকাউন্টস বানাতে হয়, কি বলবেন? চার্ট অফ অ্যাকাউন্টসের ডেফিনেশন হচ্ছে, চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ বাকেট হোয়ার উই অ্যাসাইন হোয়ার উই স্টোর জিএলস। চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ বাকেট হোয়ার উই স্টোর জিএলস, মানে যখনই যেখানে যা জিএল ক্রিয়েট হবে সেই জিএলটা যেখানে গিয়ে স্টোর হবে সেই স্টোরিং এরিয়াটার নাম হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টস। বোঝা গেল? চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ বাকেট হোয়ার উই স্টোর জিএলস। সব ডেফিনেশন দেওয়া আছে ওখানে। তাহলে যেখানেই যখনই কোনো জিএল ক্রিয়েট করি, জিএলগুলো কোথায় গিয়ে জমা হবে না, চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে জমা হবে। ঠিক আছে? এবার এই চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে তিন রকম টাইপের। একটা হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস, নাম্বার টু গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, নাম্বার থ্রি কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে? তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, এই তিনটে চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে আমাদের মেন কাজটা হবে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে। কান্ট্রি স্পেসিফিক বা গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে
আমাদের এই মুহূর্তে কোনো কাজ হবে না, বাট রিয়েল টাইমে কাজ হয়। কনসেপ্টটা জানতে হবে। রিয়েল টাইমে দেখুন, বেসিক্যালি আগে কনসেপ্টটা বুঝলে তখন আমরা মনে হবে, তখন বুঝে যাবেন যে আপনি কোনটা দিয়ে বেশি কাজ হয়। ঠিক আছে, আগে ফার্স্ট জানতে হবে যে হোয়াট ডু মিন বাই অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস কাকে বলে? ডে টু ডে বেসিসে বিজনেস ট্রানজ্যাকশনস করবার জন্য যখন জিএল ক্রিয়েট করার দরকার হয়, সেই জিএলগুলো যেখানে স্টোর থাকে সেই চার্ট অফ অ্যাকাউন্টসকে বলা হয় অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। ডে টু ডে ভালো করে শুনুন আগে, ডে টু ডে বেসিসে বিজনেস ট্রানজ্যাকশনস করবার জন্য যখন আমাদের জিএল ক্রিয়েট করতে হবে, সেই জিএলগুলো যেখানে স্টোর হয় তার নাম হচ্ছে অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে, আসল কোশ্চেনটা করলেন না আপনি, হোয়াট ডু মিন বাই ডে টু ডে বেসিস? ডে টু ডে বেসিস বলতে কি বোঝায়? ধরুন আপনি রেন্ট পেমেন্ট করবেন, বলুন কি বলছেন বলুন। একটা এক্সাম্পল দিয়ে বোঝান আমাকে, একটা এক্সাম্পল দিয়ে বোঝান আমাকে। এক্সাম্পল দিন আমাকে, বুঝতে পারলাম না তো আমি। ডে টু ডে মানে আপনি যা বলেন, আমাকে একটা এক্সাম্পল দিতে হবে না, তবে তো বুঝতে পারবো। বাহ, ভেরি গুড। তাহলে ইলেকট্রিসিটি পেমেন্ট করতে গেলে তাহলে আপনাকে কিন্তু ইলেকট্রিসিটি জিএলটা ক্রিয়েট করতে হবে। আপনি ইলেকট্রিসিটিটাকে জিএলটা ক্রিয়েট করে পেমেন্ট করলেন, ঠিক আছে। আবার একটা দুটো এরকম দু তিনটা আরও এক্সাম্পল দিন। হ্যাঁ ঠিক তাই। আবার প্রিন্টিং স্টেশনারি হতে পারে, ট্রাভেলিং হতে পারে, স্যালারি হতে পারে। আচ্ছা ধরুন একটা জিনিস বলুন, আপনি প্রথম দিন ইলেকট্রিসিটি পেমেন্ট করলেন, আপনি জিএলটা ক্রিয়েট করলেন। আবার পরের দিন ট্রাভেলিং পেমেন্ট করলেন, তার জন্য আপনাকে জিএল করতে হলো। আবার ওয়েজেস পেমেন্ট করলেন। আবার আপনার ধরুন স্টাফ ওয়েলফেয়ার পেমেন্ট করলেন। আবার চার্জেস জেনারেল পেমেন্ট করলেন। তো আপনাকে করার জন্য করতে হচ্ছে। এবার ফার্দার আপনাকে কখনো আর একবার আপনাকে প্রিন্টিং স্টেশনেই পেমেন্ট করতে হচ্ছে, সেকেন্ড টাইম করছেন, ঠিক আছে। তাহলে এটা কি আপনার ডে টু ডে বেসিসের মধ্যে পড়বে? যদি পড়ে কেন, আর যদি না পড়ে কেন নয়? হ্যাঁ এক্স্যাক্টলি এই অ্যান্সারটা, এক্স্যাক্টলি, ভেরি গুড। ডে টু ডে বেসিস মানে যখন আপনার কোনো কাজ করবার জন্য নতুন জিএল ক্রিয়েট করতে হচ্ছে, তখনই সেই জিএলটা বাকেটে গিয়ে হিট করছে। যদি দেখা যায় বাকেটে মধ্যে কোনো জিএল থাকে, তাহলে আমার এন্ট্রিটা অন্য জায়গায় স্টোর হয়, জিএল স্টোর হয় এক জায়গায়, ঠিক আছে। তাহলে আলটিমেটলি সেকেন্ড টাইম সেম জিএল দিয়েই যদি আমাকে আমার এন্ট্রি করতে হয়, সেম জিএল যদি পোস্ট করতে হয়, তাহলে কিন্তু আমাকে জিএল আর ক্রিয়েট করতে হচ্ছে না, কারণ সেই বাকেট থেকে আমি ওকে কল করে নিচ্ছি। দ্যাট ইজ কল্ড ডে টু ডে বেসিস।
বাকেট কিন্তু আর বাড়ছে না। ঠিক আছে, ক্লিয়ার? এবার হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস ব্যাপারটা কি? গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস ব্যাপারটা আমি যখন ওই এক লাস্টের দিকে করাবো তখন ওই সমস্ত প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়ে দেবো। এটা সাধারণত কেউ দেখাতে চায় না। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস বলতে বোঝায় গ্রুপ অফ কনসলিডেশন। গ্রুপ অফ কনসলিডেশন ব্যাপারটা কীরকম? ধরুন আপনি যখন জেল ক্রিয়েট করবেন তো আপনাকে তো নাম্বার দিতে হবে 1 2 3 4, মানে যখন যার যেরকম সিরিজের যা যা নাম্বার হবে, এইসবগুলো তো আপনি মোটামুটি জানেন টুকটাক। তো দেখা গেল আপনি এক্সপেন্সের জেলগুলো সিরিজ করেছেন সে 2001 থেকে 3000। তো 2001 হয়তো রেন্ট, 2002 হয়তো প্রিন্টিং স্টেশনারি, 2003 হয়তো ইলেকট্রিসিটি, 2004 হয়তো সামথিং সো অ্যান্ড সো, এরকম করে করে। তো আপনাকে আমি বলে দিলাম যে কোনো 3টে জিএলের নাম, যে আপনি আমাকে এই 3টে জিএলের টোটাল কত খরচা হয়েছে বলুন। তাহলে আপনি কি করবেন? রিপোর্টের মধ্যে ঢুকে 3টে জিএলকে সেপারেটলি নাম্বার ওয়াইজ চুজ করতে হবে, করে আপনাকে রিপোর্ট বার করতে হবে। বাট গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের মাধ্যমে কি করা হয়? গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস অনলি পারপাস অফ রিপোর্টিং, এখানে কোনো এন্ট্রি করা যায় না, ভালো করে বুঝবেন। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের কাজ হচ্ছে রিপোর্টিং পারপাসে, এখানে কোনো এন্ট্রি লেভেলে কাজ হয় না। এন্ট্রি যা হয় সমস্ত এন্ট্রি যা যে এন্ট্রিটা হবে সব অপারেটিং চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে যার জেল তাদের মাধ্যমে। গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের জেলের মাধ্যমে কোনোদিন এন্ট্রি হয় না। না, গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস অনলি ফর দ্য পারপাস অফ রিপোর্টিং। ঠিক আছে, তো আপনাকে আমি আমি বলছি আমি রিপোর্টিংটা কি আমি বলছি কুল 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 আমি বলছি। এবার হচ্ছে এই যে 3টে জিএলের আমি বললাম রেন্ট, প্রিন্টিং স্টেশনারি এবং স্টাফ ওয়েলফেয়ার। এই 3টে জিএলের আপনি আমাকে সামারি কি হচ্ছে বলুন, কত খরচা হয়েছে বলুন এই 10 তারিখের মধ্যে বা 5 তারিখের মধ্যে, যাই একটা কিছু। তখন আপনি 3টে জিএলকে সেপারেটলি একটা টিকট দেবেন, সেপারেটলি 3টে জিএলকে চুজ করবেন, লিস্ট থেকে বার করবেন, তো এইটা না করে একটা গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস আবার আলাদা ক্রিয়েট করা হয়। ঠিক আছে, সেই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসের মধ্যে একটা জিএলও ক্রিয়েট করা হয়, সে যে কোনো নামে হতে পারে, সে গ্রুপ এক্সপেন্সেসও, যেটা ডিপেন্ড করবে কোম্পানি কীরকম করবে। ওই যে জিএল এর নাম্বারটা, যেটা গ্রুপ জিএল এর নাম্বার, আপনি যখন এই 3টে জিএল করেছেন এই প্রিন্টিং স্টাফ ওয়েলফেয়ারে, ও তলাতে গ্রুপ জিএল নাম্বারে জায়গা থাকবে, সেখানে ওটা অ্যাসাইন করে দিতে হবে। ঠিক আছে, তার আগে অবশ্যই গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসকে নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে অ্যাসাইন করে রাখতে হবে, তবে ওই ফিল্ডটা খুলবে। যেই ওটা অ্যাসাইন করে দিলেন, ওই 3টে জিএলের মধ্যে ওই যে পার্টিকুলার গ্রুপের যে জিএলটা, ওর নাম্বারটাকে অ্যাসাইন করে দিলেন। কীরকম ব্যাপারটা দাঁড়ালো? ধরুন প্রিন্টিং স্টেশনারিতে আমি খরচা করলেন 100 টাকা, তাহলে গ্রুপ জিএলের নাম্বারের মাধ্যমে যখন রিপোর্ট দেবেন তার ভ্যালু কত? 100। স্টাফ ওয়েলফেয়ার খরচা করলেন 500 টাকা, যদি গ্রুপ জিএলের ভ্যালু দিতেন তাহলে কত হবে? 600 টাকা। চার্জেস জেনারেল যদি খরচা করলেন, হয়তো যদি চার্জেস জেনারেল গ্রুপের মধ্যে থাকে 1000 টাকা, তাহলে গ্রুপ জিএলের নাম্বার হয়ে যাবে 1600 টাকা। বোঝা গেল? তখন আমি আর 3টা দেখবো, শুধু একটা জিএল থেকে রিপোর্টিংটা বার করে দিয়ে দেবো। কত ইজি হয়ে গেল জিনিসটা। ওখানে যা যা এন্ট্রি হবে, অ্যাকুমুলেট হবে, সেটা এখানে এসে তার এফেক্ট এখানে চলে আসবে, কারণ লিঙ্ক হয়ে রয়েছে ওখানে। দিস ইজ কল্ড গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস। গ্রুপ অফ কনসলিডেশন মানে কনসলিডেট করছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস।
এটাও অলমোস্ট প্রায় গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসেরই মতো। ডিফারেন্স কি গ্রুপ আর কান্ট্রির? গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস যখন আপনি নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করবেন, ওই স্ক্রিন থেকে আবার ঢুকে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টসকে অ্যাসাইন করতে হয়। প্রথমে তো গ্রুপ বানাতে পারবেন না, প্রথমে তো নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে, সেটা কোম্পানি করে অ্যাসাইন করলেন, তারপর আবার একটা চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করলেন, সেই চার্ট অফ অ্যাকাউন্টসটা আবার ওই নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসটাকে আবার খুলে ওর সঙ্গে গ্রুপটা লাগিয়ে দিলেন। বাট কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস দুটো জায়গা থেকে অ্যাসাইন করা যায়। কোন কোন জায়গা থেকে? একটা হচ্ছে আপনাকে বলে দিচ্ছি আজকে এখন, আর একটা লাস্টে বলবো। একটা হচ্ছে যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্টসকে কোম্পানি কোডের সঙ্গে যখন অ্যাসাইন করব, যে কালামে অ্যাসাইনটা হয় তার ঠিক পাশের কালামে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন করার জায়গা থাকে। ঠিক আছে, তাহলে কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসটা অ্যাসাইন হচ্ছে কিন্তু কোন লেভেলে? কোম্পানি কোড লেভেলে ডাইরেক্টলি। আর গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন হচ্ছে কার সঙ্গে? ডাইরেক্টলি হচ্ছে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস, কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসটা। কারণ আপনি তো যখন নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসকে, যখন আপনি নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসকে অ্যাসাইন করছেন কোম্পানি কোডের সঙ্গে, ওইখানেই পাশে কান্ট্রি চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাসাইন করার জায়গা আছে। তাহলে ওই অ্যাসাইনটা কার সঙ্গে হচ্ছে? ওটা তো ডাইরেক্টলি কোম্পানি কোডের সঙ্গে হয়ে যাচ্ছে। বাট গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস কিন্তু আমরা অ্যাসাইন করি নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসের সঙ্গে, ওটা ইনডাইরেক্টলি অ্যাসাইন হয়। কেন না? নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টসটা কোম্পানি কোডের সঙ্গে লিঙ্কড। তাহলে গ্রুপ চার্ট অফ অ্যাকাউন্টস যদি নর্মাল চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাসাইন হয়, সেটাও ইনডাইরেক্টলি লিঙ্কড। বোঝাতে পারলাম ডিটেলসটা? এইটা হচ্ছে। আর আচ্ছা, কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসটা কী কাজে লাগে? কান্ট্রির রেসপেক্টিভ রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কিছু কিছু খরচা, যেমন অনেক সময় ডেপ্রিসিয়েশন চার্জেস, যেটা কান্ট্রি স্পেসিফিক হয় বেসিক্যালি, ট্যাক্সের ম্যাটারগুলো আছে। আমি যদি এই ধরনের খরচাকে দেখতে চাই গ্রুপ করে, তখন আমরা সেইটা কিন্তু কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টসের মাধ্যমে অলমোস্ট প্রায় একই রকম মেজার মানে সিস্টেম আছে যেটা গ্রুপের মাধ্যমে হয়েছে, সেরকম করে দেখতে পারি, সেটা এখানে করা যায়। কান্ট্রির রেসপেক্টিভ রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী কোনো খরচাকে দেখবার জন্য কান্ট্রি স্পেসিফিক চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করা হয়, আদারওয়াইজ কোনো দরকার নেই। বোঝা গেল? এবার আমরা আসছি চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করব। চার্ট অফ অ্যাকাউন্টস ক্রিয়েট করুন, OB13। না, কোনোদিন করা যায়? আগের দিন যে করলেন, কোথায় করলেন? আগের দিনে কোম্পানি কোড বানানো হয়নি না?
কেন প্র্যাকটিক্যালটা করবে? OX02 করে আপনি দেখলেন না? হয়নি কি? তাহলে একটা কাজ করুন, ফার্স্ট কোম্পানি থেকে স্টার্ট করুন। আপনি তো আমাকে আগে বললে আমি তাহলে এত দূর আসতামই না। এনিওয়ে, চার্টার অ্যাকাউন্টস পর্যন্ত তো হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত প্র্যাকটিক্যালটা করে নিন। তাহলে কোম্পানি কোডটা ক্রিয়েট করুন OX02। আমার খেয়াল নেই আসলে, 10 জনকে পড়ালে এই অবস্থাই হয়। হ্যাঁ, আপনি আগে বললে আমি করতামই না, এই এখানে আসতামই না, এত আগে থেকেই করে দিতাম। আগে হোক, এটা 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 শেষ হোক, তারপর মানে এবার ঢুকতে পারবে না, আগে থেকে ঢুকতে পারবে না। মেশিন প্রসেস করছে এখন। হ্যাঁ, /n OX02 OX15 করুন। OX15 OX15। হ্যাঁ, কি বলছেন একবার বলুন। আপনারা এখন কি ওই এতে এতে করছেন? ও, হ্যাঁ, হার্ড ডিস্কে তো জায়গা তো খাবেই। হ্যাঁ, এবার হচ্ছে যে যেহেতু হার্ড ডিস্ক থেকে করলে একটু স্লো হবে, কিন্তু আলটিমেট তখন আপনার প্রসেসটা হয়তো তাড়াতাড়ি হবে আর একটু, এই আর কি। হ্যাঁ, সেই একই গল্প। হ্যাঁ, নিউ এন্ট্রিজ। এবার যেমন কোম্পানির কোড, আলফানিউমেরিক নাম্বার, যেমন আলফানিউমেরিকের সব সব বলে দিলাম, এবার আপনি আপনার মতো করে করুন। যা ইচ্ছা দিন না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দিন না। পোস্টাল কোড দিয়ে দিন না। হ্যাঁ, এবার সেভ করে দিন। সেভ সেভ।
ইন্ডিয়া কান্ট্রি আইএন হবে, ইন্ডিয়া হবে। হচ্ছে অ্যারাউন্ড 17,000। কত এজ দাঁড়ান, এক সেকেন্ড দাঁড়ান বলে দিচ্ছি। 88-এ জন্ম, তার মানে ধরুন 32 বছর বয়স। আগে সেভ করুন। এই রিকোয়েস্ট জেনারেটর রিকোয়েস্ট পরে বোঝাবো, এখন অত রিকোয়েস্ট বোঝানোর মতো এ নেই। কন্টিনিউ করে দিন, দিয়ে নেক্সট কোম্পানিকে কোড ক্রিয়েট করুন, OX02 /n দিয়ে করবেন, কারণ অন্য স্ক্রিনে রয়েছেন। /n দিয়ে করুন OX02। করুন, নিউ এন্ট্রিজ করুন, এখানে কিচ্ছু করে যা যেমন হয়তো নিউ এন্ট্রিজ। কোম্পানি কোড 4 ডিজিট, এইটাকে নোট করে রাখবেন, কোম্পানি কোডটা সবসময় কাজে রাখবেন। এটা সেভ করলে আরেকটা বড় স্ক্রিন খুলে দেবে ডিটেলস দেওয়ার জন্য। সেখানে আপনারা শুধুমাত্র কান্ট্রিটা দিয়ে যখন চলে যাবেন, কারণ হচ্ছে দেখবেন ওখানে ম্যান্ডেটারি ফিল্ড কান্ট্রিতে ঠিক থাকবে, কান্ট্রি আর রিজিয়নটা দিয়ে দেবেন। এই যে টিকটা ওখান থেকে পিক করে নেবে। এই যে টিক মার্ক যখন কোনো ফিল্ডে থাকবে, এটার মানে হচ্ছে এটা ম্যান্ডেটারি ফিল্ড। ওয়েস্ট বেঙ্গল 25।
কন্টিনিউ করতে হবে, নিচে নিচে রাইট মার্কে দিতে হবে। কন্টিনিউ। তাহলে এই দুটো যে বানালেন, কোম্পানি এবং কোম্পানি কোড, কার আন্ডারে কোথায় বানালেন? কোথায় বানালেন? কোম্পানি আর কোম্পানি কোডের ডেটাটা কোথায় গিয়ে স্টোর হলো? আপনি ঢুকেছিলেন যেমন ক্লায়েন্ট আইডি দিয়ে ঢোকেননি? তো সেটা তো ক্লায়েন্ট আইডি তো ঢোকাই ছিল ওর মধ্যে, তবে তো ঢুকতে পেরেছেন। উইদাউট ক্লায়েন্ট আইডি কি ঢোকা যায় নাকি মেশিনে? তো সেই ক্লায়েন্টের আন্ডারে সেভ হলো এটা। যখন কোনো জিনিস ক্রিয়েট করতে যাবেন, যখন কোম্পানি কোড চাইবে না, তার মানে এটা সেভ হচ্ছে ক্লায়েন্টের আন্ডারে। ঠিক আছে? ক্লায়েন্টের ওপরে থাকছে সার্ভার, সেটা অনেক পরে। আমি তো স্টোরিং বলি, আমি যদি কার আন্ডারে সেভ হলো, ক্লায়েন্টের আন্ডারে হচ্ছে কোম্পানি। কারণ অর্গানাইজেশন স্ট্রাকচারটা মনে করুন, ওপরে প্রথম কি বললাম, ক্লায়েন্ট, তারপর কোম্পানি। তার মানে কি, কোম্পানি তো তোমার ক্লায়েন্ট আন্ডারে হয়ে গেল, আর কোম্পানি কোড যে বানালেন সেটাও তো ক্লায়েন্ট আন্ডারে হয়ে গেল। কিন্তু এখন কি করতে হবে আপনাকে? এখন কোম্পানি কোডটা কোম্পানির সঙ্গে লিঙ্ক করতে হবে, অ্যাসাইনমেন্ট করতে হবে। OX16 ওই যে নোটসটা আছে না, সব পুরো দেখে নেবেন, সব ওখানে দেওয়া আছে ছবির মতো করে। হ্যাঁ, মোটা বড় বইটা যেটা দিয়েছে ওর মধ্যে সব আছে। /n OS16। এই যে অ্যাসাইনমেন্টের যে স্ক্রিনটা এসছে, এসএপিতে 95% অ্যাসাইনমেন্ট স্ক্রিনের মধ্যে কোনো টিকোড থাকে না, সরি, কোনো নিউ এন্ট্রিস বাটন থাকে না। 95%। কেন থাকে না? কারণ দুটো অটো অলরেডি বানানো আছে, নিউ এন্ট্রিস করে নতুন এন্ট্রি করার দরকার নেই। তো অ্যাসাইন করতে গেলে আপনাকে কি করতে হবে? পজিশনে ক্লিক করতে হবে। পজিশনে ক্লিক করুন, কোম্পানি কোডটা দিয়ে দিন, এন্টার। ঠিক, এবার কোম্পানি চাইছে, কোম্পানির কোডটা দিয়ে দিন। এটা কিন্তু কোম্পানির কোড, নট কোম্পানি কোড। কোম্পানির ফার্স্ট যে ক্রিয়েট করেছে তার কোড কি ছিল? হ্যাঁ, তাহলে 1 2 ওটা হবে। ঠিক আছে, সেভ। নাম মনে থাকলে তখন ড্রপ ডাউন থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের এটা অ্যাসাইন হয়ে গেল। এবার হচ্ছে বিজনেস এরিয়া, /n OX03। OX03 নিউ এন্ট্রিজ।
বিজনেসের একটা কোড আর ডেসক্রিপশন দিন। সেটা তো আপনি ঠিক করবেন, আমি কি করবো বলো? হ্যাঁ, যেরকম ইচ্ছা দিন না। হুম হুম। ডেসক্রিপশন লিখুন, জায়গার নাম লিখুন। ঠিক আছে, মাল্টিপল যদি বিজনেসের তৈরি করতে হয় পরপর করা যায়। ঠিক আছে, হলো, সেভ। ঠিক আছে, এবার ফিসকাল ইয়ারটা বানান, OB29। 29। এবার এই স্ক্রিনটা দেখুন, FV মানে ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট, তার ডেসক্রিপশন, মাঝখানে কালাম ইয়ার ডিপেন্ডেন্ট, ক্যালেন্ডার ইয়ার, নাম্বার অফ মাস, পোস্টিং কত হচ্ছে, স্পেশাল। আমি এগুলো সব বলে দিয়েছিলাম। ঠিক আছে, 12 মাসের বছর, 4 মাসের স্পেশাল পিরিয়ড সব বলে দিয়েছিলাম। ঠিক আছে, নিউ এন্ট্রিজ করুন। তাহলে ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট 2 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার ওটা দিন। ওই নর্মালি যেমন কোম্পানি কোডের নাম দিয়ে ডেসক্রিপশন দিয়ে দিন না, যে ফিসকাল ইয়ার অফ বলে আপনার কোম্পানি কোডের নাম দিয়ে দিন, ওই একই জিনিস সব জায়গায় দিয়ে দেবেন। ক্যালেন্ডার ইয়ার টিক মারবেন না। ঠিক আছে, এন্টার করুন, আগে একটা এন্টার মারুন। ওই জন্য এন্টারটা মারতে বলেছিলাম। তার মানে C1 নামে আছে। একটা জিনিস দেখবেন, এসএপিতে যখন কোনো জায়গায় ভুল হয় না, ও কিন্তু ওই জায়গাটায় মার্ক করে দেয়। তারপরে ওইটা ঠিক করতে হবে, ওইটা চেঞ্জ করতে হবে আপনাকে। সেটা তো আপনি ভালো, যে আমি কি করে বলবো পেছনে কি আছে না আছে, আমি কি জানি নাকি?
হলো। এইবার হচ্ছে আপনি এই লাইনটাকে সিলেক্ট করুন, করে বাঁ দিকে পিরিয়ডসে, এবার এটা তো ভেরিয়েন্ট হলো, এবার ভেরিয়েন্টের মধ্যে আমাদের পিরিয়ডগুলো সব লিখতে হবে, কোনটা কোন মাস, কত দিনের, কত কত নম্বর পিরিয়ড, সব তো লিখতে হবে। তাহলে এবার বাঁ দিকে পিরিয়ডসে ডাবল ক্লিক করুন, দেখুন এটা ডিসেবল স্ক্রিন। তাহলে এখানে ওপরে নিউ এন্ট্রিজ বাটন আছে, নিউ এন্ট্রিজে ক্লিক করুন। তাহলে এপ্রিল মাস, কত নম্বর মাস, 4 নম্বর মাস, 4 লিখুন। কত দিনের মাস হয়, 30 দিন। পিরিয়ড কত নম্বর পিরিয়ড, 1 নম্বর পিরিয়ড। ইয়ার শিফটে কিছু আপনার ট্যাব, আবার চলে আসুন পরের লাইনে, এবার করুন 5 বলে যা আছে। ও অটোমেটিক চলে আসবে, আপনি ট্যাব এন্টার মারবেন না। এন্টার মারছেন কেন, ভুলো এন্টার মারবেন না এখানে, কমপ্লিট না হওয়া পর্যন্ত এন্টার কোনোদিন মারবেন না। হ্যাঁ 28ই হবে ওটা। এবার দেখুন এইগুলো -1, ইয়ার শিফট তো বুঝিয়েছিলাম আমি, তিনটেই -1 -1 -1, এগুলো তো সব বোঝানো আছে তো। সেভ, এটা অ্যাসাইন করে দিন কোম্পানি করে, OB37। আজকে ফিল্ড স্ট্যাটাসটা করে স্টপ করবো, চড়াবে নেক্সট দিন করবো। পজিশনে ক্লিক করে লাগিয়ে দিন। এরকমভাবে প্র্যাকটিস করেছেন কোনোদিন? কী ছিল ভেরিয়েন্ট আপনার, কি না কি, কি নামে বানিয়েছিলেন, না মনে থাকে ড্রপ ডাউন থেকে দেখুন, বা নাম তো লাগিয়ে দিন, বসিয়ে দিন। সেভ, সেভ। এবার লাস্ট করুন ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট OBC4। হয়ে গেছে, হয়ে গেছে, কন্টিনিউ করুন। /n OBC4।
এই যে 0001 এইটা যা স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা এসএবি করে দিয়েছে। তো আপনি কি করবো, এখান থেকে কপি করে নেবো, এটাকে সিলেক্ট করুন আগে, করে এই 4 নম্বর বাটনটা হচ্ছে কপি বাটন, এইখানেও ক্লিক করতে পারেন বা F6 প্রেস করতে পারেন, যেটা ইচ্ছা। এবার এই ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের নাম চেঞ্জ করে দিন, কোড ডেসক্রিপশন সব চেঞ্জ করে দিন। সব সময় কোম্পানি কোডের নামের করার চেষ্টা করুন, মনে থাকবে। হ্যাঁ, এই যে ফিল্ড স্ট্যাটাস ফর 0001, ওটাকেও 0001টাকে চেঞ্জ করে কোম্পানি কোডের নাম দিয়ে দিন। এবার একটা এন্টার প্রেস করুন। কপি অল। কপি অল। কপি হলে ক্লিক, বলছি তো কপি হল। কাজ করছে মেশিন। এটা ফার্স্ট টাইম হচ্ছে তো সেই জন্য। ফার্স্ট টাইম টাইম নেমে কিচ্ছু করার নেই।
হ্যাঁ, এতে কাজ করছে মেশিন, কিছু করে, এই যে ওয়েভ হচ্ছে না এখানে, কিচ্ছু করার নেই। না হ্যাং নেই, এই যে ওই ওয়েভটা ঘুরছে দেখেন, এই তো। আপনার উইন্ডোজটা কি 64 বিট আছে না 32 বিট আছে? হুম, কন্টিনিউ, সেভ, কন্টিনিউ। হলো। তাহলে কি করলেন, এই যে এখানে ঢুকলে এখানে দেখতে পাবেন এই যে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, এখানে ঢুকলে দেখবেন এই সমস্ত গ্রুপ কপি হয়ে গেছে। এই যে একটা গ্রুপে যদি ঢুকি 001 গ্রুপের মধ্যে ঢুকলে দেখছি এই সমস্ত ফিল্ড দেখতে পাচ্ছি আমি এখানে। এই যদি একটা ফিল্ডের মধ্যে ঢুকি জেনারেল ডেটা, তাহলে দেখবো এখানে এই সমস্ত সাবপ্রেস কপি রেকর্ড এরকম করা আছে সমস্ত। এই সমস্ত করা আছে জেনারেল, ঠিক আছে, সমস্ত করা আছে। হলো, এটাকে অ্যাসাইন করে দিন OBC5 /n OBC5 পজিশন। নেক্সট দিন থেকে রাত্রির দিকে ক্লাসে একটু আগে বসতে হবে, 9টায় বসে যেতে হবে। সেভ, ঠিক আছে, হলো। হ্যাঁ, না আমি তো আজকে রাত্রে অনেক রাত্রে হয়ে শুতে, কিন্তু হলো। ওকে, রাখছি তাহলে, গুড নাইট।